শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ১৩। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দৌড়, দুপুরের খাবারটাও খায়নি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝেই এমন করে। বন্ধ রুমে কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড়সড় রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়, যেহেতু সে একজন সায়েন্টিস্ট। তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে শারাফাত চৌধুরী নিজে থেকেই এটা বানিয়ে দিয়েছেন, সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থাও রয়েছে। এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালের পাওয়ার জন্য ভেদে টেবিল কিংবা সেলফে থরে থরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমের। রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে। কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধা কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় নেই এখানে ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। এক এক অধিক ভুল লক চাপলেই শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সেই ব্যক্তি পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটি মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাচের জারের দিকে। জারের ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকেই আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের ৯০% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এ কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়া প্রকৃতির পরীক্ষা ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর, এবং রক্তে মাংসে গড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এজন্য মানুষের শরীরের বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সহজে নির্ণয় করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিত হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়, ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। শুদ্ধ এই মুহূর্তে সেটাই করেছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখলো টেবিলের ওপর। সুস্থ সবল সাদা ইঁদুর মুখ তুলে তাকেই যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুট লাগাতো। প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো টেবিল ল্যাবের কোনো এক কোণায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সূচ ফুটাতে ইঁদুরটা ছটফটিয়ে উঠল, কিন্তু ছাড়া না পেয়ে শান্ত হতে পারল না। নিজের মতো করে ছটফট করতেই থাকলো। এইটুকু তার শরীরে কতটুকুই বা শক্তি। অতঃপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাচের জারে পুনরায় ইঁদুরটা রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবেই পালাতে না পারে। এরপর বাজ পাখি ন্যায় শিকারীর দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে। মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সে ইঁদুরটার দিকে খেয়াল রেখেই কয়েকটি কাচের তৈরি গোলাকার টেস্টি টিউব নল নিল। অদূরে রাখা কাচের জগের মতো বিকাঠিও রাখলো হাতের কাছে। আয়তন হিসেবে ২৫ ও ৫০ মিলিলিটার। এর দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কর্ক চেক করে সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় থরে থরে সাজানো কাচের তৈরি ক্লিনিক্যাল ফ্লাস্কের থাকা সবুজ রঙা তরল পিপেটের সাহায্যে টেস্ট টিউবে রাখলো।
এসব করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনো পূর্বের মতো স্থির আছে, গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনো সুস্থ আছে। কতক্ষণই বা এখন, সেটাই দেখার সময়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা যায়, তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বুলালো। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ স্বার্থে ক্লিনিক্যাল ফ্লাক্সে সবুজ তরলের দিকে মনোনিবেশ করল। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা 7টা। ধরনের বুকে গাঢ় অন্ধকার। সিরাত সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙাড়া ভাজছেন। গরম সিঙাড়ার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে, আর সে আগেভাগে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখে সিরাত আগেই সতর্ক করলেন, খুব গরম, খবরদার হাত দিবি না এখন, একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পোড়াবি। একটু থামুক না থাম হবে, যাই হোক। আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেজমা। তুলছি বাবা তুলছি, সবুর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতল তার প্লেটে নিয়ে সিরাতের পাশে ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস, গায়ে লাগে না কেন তোর? তা তো জানি না, বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম, একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না খেলেও শরীরের স্বাস্থ্যের জন্য দিন দিন বেড়েই চলছে। ডাউট করব তারও উপায় নেই। কেন উপায় নেই কেন? তার মেজো চাচ্চু ওসব ডাউট ফাইট একদমই পছন্দ করে না। তার নাকি স্বাস্থ্যবতী গুলুমুলু মোটা বউ পছন্দ। একথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসলেন। সিরাত একটু বেশি ফ্রেন্ডলি বিধায় বাড়ির মেয়েরাও তার কোল ঘেঁষা একটু বেশি। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চটজলদি। যেমন শীতলী গল্পে গল্পে পিরিয়ডের কথাটা আগে সিরাতকেই বলেছিল। সিরাত সিমিনকে জানিয়েছে। সিতারা শুনে সিমিন আগে ডাক্তার দেখানো তাড়া দিয়েছে। ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে শুদ্ধ নিজে নিয়ে গিয়েছে। বাইরে থেকে এসে যা এবং ছেলের মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সিতারা ও সিরাত। মোট কথা, এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা সত্যিই খুব সুন্দর। হিংসা বিদ্বেষ ও আত্ম অহমিকাহীন প্রতিটা মানুষ। ডুবো তেলে সিঙ্গারা ভাজা হয়ে গেলে শীতল প্লেট এগিয়ে দিতেই সিরাত তাকেই আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের ওপর বসলো। ফু দিয়ে গরম সিঙ্গারার কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতর বাতাস করতে লাগলো। গরমে জিভ পুড়ে যাওয়ার দশা, তবুও সে টুকটুক করে খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। সিমিন কেবলই শাহাদাত চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাতকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের ওপর বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিলেন মনে করতে শীতলের উদ্দেশ্যে বললেন, সায়ন শুধু শখ, স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি। কথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ তো আর নিজের ওপর দেখানো যায় না, তাই শীতলের ওপর রাগটা দেখালেন। কিছু না করেও দোষ পেতে পেতে শীতলের খুব একটা গায়ে লাগে না। তাই সিমিন চলে গেলে সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে, কষ্ট করে গরম সিঙ্গারা ফু দিয়ে খেতে হবে না, বর চিবিয়ে দিবে, আমি শুধু গিলবো। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলতে গেলেন, এই মেয়ে কে বলে শুনে। সিরাত আর পুরো কথা শেষ করতে পারল না। শীতল মুখ চেপে ধরেছে। সে ইশারা সে মেজমাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাতের সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকলো। সিতারা মন মরা হয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে। ওনাদের বিয়ে এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবুও সারাফাত চৌধুরীর অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জয়ের মুখের দিকে তাকিয়ে সিরাত আর সিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসলো। এ নতুন কিছু নয়। সারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহখানেক পরে ফিরবেন। উনি না ফেরা অবধি সিতারার মুখটা ততদিন চুপসে থাকবে। সায়ন বাসায় নেই। সাফওয়ান চৌধুরী ফিরতে আরও রাত হবে। বাসায় আছে বাড়ির 3 গৃহিণী আর ছেলেমেয়েরা। শুদ্ধ তার দুপুর থেকে নিজের কাজে ব্যস্ত। রুমটা সাউন্ড প্রুফ বিধায় বাইরে
কোনো শব্দ, হাঁকডাক আর কান অবধি পৌঁছায় না। সাম্য সৃজনের হোম টিউটার পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। শখ আর শীতল ড্রয়িং রুমে আছে। স্বর্ণর মাথা ব্যথা, তাই শুয়ে আছে। তিনজা চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এ সময় তাদের পছন্দের সিরিয়াল হয়। এটা দেখে রাতের খাবার আয়োজন করতে যায়। শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতেই শীতল বলল, আপু চলো ছাদে যাই। এখন ছাদে? পড়তে বসবি না? আমি ছোট নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসে যাব? তাই তো, তা ছোট আব্বুকে বলি তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে দিতে হবে। বলো আপু প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর সে হাসি! এ হাসির জন্য শীতলের মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখ যায় নাইনি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয় এজন্যই জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। এ কথা শুনে শীতলও জোর করল না, শখকে যেতে দিল। এখানে লেখিকা কিছু কথা বলেছে। প্রথম পর্বে লিখেছিলাম শখ অনার্স ফাইনাল বর্ষের ছাত্রী। গল্পের থিমের সঙ্গে খাপ খাওয়াতে এডিট করতে বাধ্য হয়েছি। আপনারাও একটু কষ্ট করে ধরে নিন, শখ ডাক্তারি পড়ছে, হবু ডাক্তার সে। এই ভুল এবং গল্পের মাঝে বাড়তি কিছু লেখার জন্য আমি সরি। মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, চোখে কাজল দিল, কালো টিপ পরলো, ঠোঁটে লিপ বাম নিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম বাম থাকলে দে তো। কি বাম? ঝান্ডু বাম? ঝান্ডু বাম নাই, লিপ বাম আছে। নিবা? লিপ বাম কপালে দিব? তাই তো সায়ন ভাইয়ের কাছে দেখেছিলাম ঝান্ডু বাম। আচ্ছা গিয়ে দেখি। তা তুই কোথায় যাচ্ছিস? কই কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তাই। পড়তে বসলে সাজতে হয়? সাজুগুজু করলে মন ভালো থাকে, ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এ পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে বই কমবে না। তাই সে সায়নের বন্ধ রুমের দরজা খুলে রুমে প্রবেশ করলো। অন্ধকারের রুমটা লাইট জ্বালালো। ড্রয়ার, ড্রেসিং, হাতড়ে ঝান্ডুবাম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তে মাত্রা বাড়ল। হঠাৎ মাথা ব্যথায় চোখ খুলে রাখা দায়। মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডুবাম নেই। সে যাওয়ার জন্য পা বাড়াতে সায়ন রুমে প্রবেশ করলো। আর একটুর জন্য ধাক্কা লাগেনি দুজনের। তাকে রুমে দেখে সায়ন ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আমার রুমে কি চুরি করতে এসেছি? রুমের মালিক কে নাকি? নিজের জিনিস কেউ চুরি করে নাকি? সায়ন হেসে ফেলল। দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা দেখে আস্তে করে রুমের দরজা আটকে দিল। স্বর্ণ বাধা দিতে গেলে তা পেছন থেকে জাপটে ধরে গ্রীবায় থুতনি ঠেকালো। তার খোঁচা খোঁচা দাড়ি খোঁচাও লাগলো স্বর্ণের মসৃণ কাঁধে। স্বর্ণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এভাবে ধরতে বারণ করছি না, ছাড়ো। ধরলে কি হবে? বারণ করেছি ধরবে না, ব্যাস। কিসের ব্যাস? কোনো ব্যাস ট্যাসে কাজ হবে না, যখনই ইচ্ছে হবে তখনই ধরবো, পারলে আটকাস। শুনলাম ফেরার পথে ইনসানের সঙ্গে কথা বলেছিস। কি বলেছে তোকে? অঙ্কনের কিছু করলে তোমাকে দেখে নেবে। শুধু দেখবে? তাতে খুশি সে। দেখবে, ধরবে, নাড়বে, না হলে ফিল পাবে কিভাবে? সায়নের ডাবল মিনিংয়ের কথা শুনে স্বর্ণের ছটফটানি বেড়ে গেল। নখ বসালো সায়নের হাতে। তবে সায়ন শব্দহীনভাবে হাসছে, কারণ গালি কিংবা ডাবল মিনিংয়ের বলা কথা স্বর্ণ পছন্দ করে না, খুব চটে যায়। সায়ন তাকে রাগাতে সেই কাজই বেশি করে। সায়নের শক্তপোক্ত বাহুডর থেকে নিজেকে ছাড়াতে না পেরে স্বর্ণ বলল, ঝান্ডুবাম থাকলে দাও। দিতে পারি, তাহলে লিপ কিস করতে দে। দিতে পারি, যদি বৈধ সম্পর্কে দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনই বিয়ে করি। চুরি করে? আপাতত চুরি করে করি না, বাসায় জানাও। যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি। অথচ পাথুরে মনের এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, বউ করার স্বপ্ন দেখি। একথা নিশ্চয় জানিস, তাই না? না, তাও জানি না। কেন জানিস না? কারণ ঘটা করে জানাওনি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ? ঠিক আছে, মেনে নিলাম, একদিন ঘটা করে না হয় জানাবো। একথা বলে সায়ন স্বর্ণকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তার গালে গলায় আদর এঁকে ছেড়ে দিল। বালিশের নিচে থেকে ঝান্ডুবাম বের করে স্বর্ণের হাতে দিয়েই স্বর্ণ দ্রুত পায়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, সিদ্দিকের অফিস থেকে মেইল এসেছে, চেক করো।
সারাদিন ল্যাবে কাজ করে শুদ্ধ রুমে এলো। সময় নিয়ে শাওয়ার নিল। তারপর ফুল কালো ড্রেস আপে রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ল। শীতলও এটো প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে কে জানে। শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসলো। শুদ্ধর পোশাক দেখে বুঝে গেছে শুদ্ধ এখন বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায় মাঝরাতে ড্রাইভে বের হয়, কারণ রাতে ঘোরার মজাই আলাদা। শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ এক ভ্রু কুঁচকে উঁচু করে তাকালো। শীতল তখন ঠোঁটে হাসি এঁটে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন, গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি? না তা না, তাহলে বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার। আমিও আপনার সঙ্গে যাই। যাবি বলছিস? নিয়ে গেলে খুশি হবি? যা, রেডি হয়ে আয়। কথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেট ওপরে আঙুলের সাহায্যে তবলার মতো করে বাজাতে বিড়বিড় করে বলল, আমার নামে নালিশ? চল একবার বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না আনি তো আমার নামও শুদ্ধ নয়। কথা বলে শুধু ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামলো। সারা বাড়ি স্তব্ধ, হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রতিটা সদস্য। ড্রয়িং রুমে জল করছে কৃত্রিম আলোর ঝলকানিতে। গা ঝকঝকে আসবাবও চোখে কাটছে খুব সহজেই। রাত বিরাতে ছেলেমেয়েরা কখন পানি খেতে আসে বলা যায় না। অন্ধকারে যাতে ভয় না পায় তাই লাইটটা সারা রাত জ্বালানোই থাকে। তাছাড়া শখ একবার আধারে পড়ে গিয়েছিল, তারপর থেকে সারাফাত চৌধুরীর আদেশে কেউ লাইট অফ করে না। এত রাতে কারো দেখা পাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটা ঘুরে আসা, সেখানকার কাজকর্ম কত দূর এগুলো দেখা, কিন্তু আজ আর যাওয়া হবে না বোধহয়, কারণ যাওয়ার আগেই দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে। সে কি আর জানতো ব্যাঙাচি দিনের মতো মধ্যরাতেও টই টই করে ঘুরছে, একা প্লেট হাতে করে কী সব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না, যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে আধমরা করে ফেলবে। আধমরা হলেও ছাড় দেবে না মনে হয়, বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে, এই শুদ্ধ ভাই আধমরা কেন হলেন? একেবারে শহীদ হলেও তো পারতেন। শীতল একটু ঘাড়তেরা, কথা তারও অজানা নয়। তাদের দাদি যেন এমন ছিল। শীতলের চেহারাও পেয়েছে দাদির মতোই। তার চেহারাখানা নাকি মন শীতল করার মতোই, তাই দাদাজান নাম রেখেছিলেন শীতল। তবে তার ভাষ্য মতে একটা মস্ত বড় ভুল করেছেন দাদাজান, কারণ স্বভাব ও চালচলন অনুযায়ী তার নাম রাখা উচিত ছিল মাথামোটা ব্যাঙাচি। চৌধুরী নিবাসে তারা মোট 7 ভাই বোন। ছোট ভাই বোনরা সায়নের তুলনায় তাকে একটু বেশিই ভয় পায়। কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস করে না। বকলে কেঁদে কেটে একাকার তো করেই এবং দূরে দূরে থাকার চেষ্টা করে। অথচ ব্যাঙাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায়, একটু বকলে মারলে সেই রেশ ধরে সুযোগ বুঝে শোধ তোলারও প্রচেষ্টা চালায়। যদিও শোধ নিতে পারেনি এখন অবধি, হয় ঘটনাটাই ভুলে যায়, নতুবা চালাকাঠের মারের ভয়ে নিজেকে দমিয়ে নেয়। তবে কথা দিয়ে দু একটা খোঁচা মারতে ভুল করে না। তবে আজ একটা শিক্ষা দিলেও মন্দ হয় না। এমনিতে তার মর্জি মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট পাওয়া রয়েছে। তার ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছে সুযোগ কাজে লাগানো যাক। সে এসব ভাবতে ভাবতে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে 1টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেসবই খেয়েছিল, কিন্তু গোসলের পর ক্ষুধায় মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন কিছু খাওয়া দরকার। এসব ভেবে হাতের হেলমেট চৌকো আকৃতির কাচের সেন্টারে টেবিলের ওপর রাখলো। ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ফ্রিজ খুলে দেখলো পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করলো। তারপর ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ার টেনে খেতে বসলো। প্রথম লোকমা মুখ পুড়ে বুঝলো এই রান্নাটা তার মা সীতারা করেছেন। ওনার হাতের রান্নার ঘ্রাণটা বলে দেয় খাবারের স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলের আসার নামই নাই। গাধিটা সাজতে বসলো নাকি কে জানে। ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট ধুতে ভাবলো 5 মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে, অথচ সময় অপচয় করা তার স্বভাবে নেই। সে সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করলো। 5 মিনিট পুরো হতে মাত্র 1.5 মিনিট বাকি। তখন শীতল এলো। পরনে শুদ্ধর মতোই ব্ল্যাক জিন্স জ্যাকেট, চুলগুলো পনিটেইল করা, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি আটা।
ওর পোশাকের ধরনে মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে। শুদ্ধ তার আপাদমস্তক দেখে ধমকে ওঠার মতো শীতল বলল, শুদ্ধ ড্রাইভিং পার্টনার, শুদ্ধর মতো না হলে চলে? কত বড় স্পৃহা! তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে। না, এর শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে। শুদ্ধ মুখে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মুখভঙ্গি দেখে বোঝায় উপায় নেই তার মনে কি চলছে। শীতলের খুশির অন্ত নেই। রাতের বেলা বাইকে করে ঘোরার আনন্দে ভুলে বসেছে বলির পাঠাকেও বলির আগে সেবা যত্ন করা হয়, তারপর এক কোপে। যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না, তবে আধমরা করাই যায়। শুদ্ধ বকছে না দেখে সে আরেকটু সাহস পেল। দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখিয়ে বলল, মাথার হেলমেট থাকবে কেউ চিনবে না, চলো যাই, চেঞ্জ করে আয়। শান্ত কণ্ঠে কঠোর আদেশ। তবুও শীতল দমল না, বরং জেদ দেখিয়ে বলল, না, তাহলে রুমে যা। সেম হলে কি হয়? শুধু জবাব দিল না, তবে ওয়ার্নিং ছাড়া 10 থেকে উল্টো, নয়তো আর তোর যাওয়া ক্যান্সেল। অগত্যা শীতল বাধ্য হয়ে রুমে গেল, তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিয়ে ধুতে গেল। পরনের লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরল, ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে হেলমেটটাও মাথায় পরে বেজার মুখে বেরিয়ে এলো। এই হেলমেটটা খুলবেও না, মুখও দেখাবে না। তাকে হেলমেট পরে আসতে দেখে শুদ্ধ কিছু বলার আগে গটগট করে হেঁটে শুদ্ধর আগেই পার্কিং লটে গেল। শুদ্ধ তার পেছন গিয়ে লাইট অন করে বাইক বের করে ভেতরে প্রবেশ করলো। সেও গুটি গুটি পায়ে এগোলো। ভেতরে পাশাপাশি দুটো বাইক রাখা, একটা সায়নের, একটা শুদ্ধর। সায়নেরটা সাদা কালো সংমিশ্রণের হলেও শুদ্ধরটা পুরো কালো। অপর পাশে সারাফাত ও শাওয়ান চৌধুরীর 4 চাকার গাড়ি রাখা। তার এক কোণে শীতলের গোলাপি রঙা সাইকেলটা সময় অসময় সাম্যসৃজনও চালিয়ে বেড়ায়। শুদ্ধর বাইক বের করছে দেখে শীতল চুপ করে দাঁড়িয়ে আছে। ভেবেছে বেশি কথা বলবে না, সে কথা বললে কেউ তেলে বেগুনে আবার জ্বলে ওঠে কিনা। কিন্তু হঠাৎই একটা চিন্তা মাথায় টোকা মারতে সে ফট করে বলে বসলো, ভাইয়া বাইকের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেড়ে আসবে, দুঘা বসাতে পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না? যায়, এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দিই, তুই মাথায় করে গেট অবধি নিয়ে যা। এতে শব্দও হবে না, কেউ জাগবেও না। এ কথা শুনে শীতল মুখ ভোঁতা করে তাকিয়ে রইল। সব সময় বাঁকা কথা না বললে যে শান্তি পায় না এই লোক। কথার পিঠে খোঁচা মারতেই হবে তার। খোঁচা না মারলে যেন জাত যায়। শীতল মুখে কুলপ আটাতেই শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অবধি গেল। দারোয়ান গেটের সঙ্গে লাগোয়া ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দে উনি থরফরিয়ে উঠে শুদ্ধকে দেখে থেমে গেল। আর একটু হেসেই, এই কোন শালারে বলে গালি দিয়ে বসতেন। ওনার আবার কথার আগে মুখে গালি ছুটে। শুদ্ধর ওনাকে গেট লাগাতে বলে নিজে বাইকে উঠে বসলো, হেলমেট পরলো, ফোনে কল এলে কথা শেষ করলো। তারপর মূর্তির মতো দাঁড়ানো শীতলের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণপত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণপত্র কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণপত্র পাঠাতে হবে। আবারও অপমান। তবে শীতল কথা বাড়ালো না, বিনা বাক্যে বাইকে চড়ে বসলো। নড়ে চড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসলো। তখন শুদ্ধ বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে দুচোখ যায় আমি যাই, আজও যাব, এখনো সময় আছে, সমস্যা থাকলে নেমে যা। না, সমস্যা নেই। সত্যি তো? একদম সত্যি। পরে বড় আব্বুর কাছে নালিশ করবি না তো? আমি ভয়টয় দেখিয়েছি, অচেনা রাস্তায় নিয়ে গেছি, জোরে বাইক চালিয়েছি, হ্যান ত্যান কত কি। না, কোনো নালিশ করব না, প্রমিস। ওকে। এ কথা বলে শুদ্ধ বাইক স্টার্ট করলো। শীতল খুশিতে ডগডগ হয়ে শুদ্ধর কাঁধে ওপর হাত রাখলো। কারো মুখে কোনো কথা নেই। অনেক দিন পর এভাবে বের হয়ে শীতল আশপাশ তাকিয়ে দেখছে। পাগলাটি সমীরণে উঠছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না, তবে সে খুব খুশি, ভীষণ খুশি। এর আগেও সায়নের সঙ্গে বের হয়েছিল, খুব মজা করেছিল দুজন, কত কিছু খেয়েছিল, ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুক শীতল ভাবনার জগতে ডুবে খেয়ালই করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে শাঁ করে ছুটছে তাদের বাইক। কোথায় যাচ্ছে জানা নেই, যেদিকেই যাক তাতেও সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে, ঘুরতে ঘুরতে আনন্দ কুড়াবে। তবে কি এতক্ষণ চুপ থেকে তার পেটের মধ্যে কথার যেন তাকে সমানে খোঁচাচ্ছে।
খুব অশান্তি লাগছে। শুধু ততক্ষণে হাইওয়ে পেরিয়েছে, অচেনা পথের পথ ধরেছে। তার বাইকের গতিও আরও একটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে চাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল, তাতে তার বুক ধুকপুকানি শুরু হলো। ভয়ে দুহাতে খামচে ধরেছে শুদ্ধের কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। এ আবার কেমন নাম? কোথায় এটা? শ্মশান ঘাটের পাশে। কি, আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? আমি যাব না। বাইক থামান। নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। কি কি বলছেন এসব? এখন কি হবে? কি আর হবে? মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। মৃত পথযাত্রীর মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব। শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে আজ তার ভবলীলা সাঙ্গ। কোন কুক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোক এখনো এত শান্ত আছে কিভাবে? এর কি মরারও ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নেই, ধাপে ধাপে বাড়তেই আছে। শীতল এবার কাঁদতে শুরু করলো। যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। মরণ কি বলে আসে? আমি সরি রে শীতল, সত্যি বাইক থামছে না। একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দেন। গুরুতর আহত হতে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। বাংলা সিনেমায় দেখিস নেই, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হয়। তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মরিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এর গ্যারান্টি কে দেবে? তুই নাকি তোর বাপ? পাগল। স্মৃতিহারা হয়েও বাঁচতে চাই আমি। বাঁচান আমাকে, কে আছো? বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে, আর শুধু হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সামনে চেঁচিয়ে যাচ্ছে, তবে নির্জন অন্ধকার রাস্তায় বিধায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে, কোনো গাড়িও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান। এত জোরে বাইকটা চলছে, শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিচঢালা রাস্তায় আছড়ে পড়বে। সে ভয়ে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে ছুড়া পড়ছে। তার অবস্থা দেখে শুদ্ধ বলল, শীতল বামে তাকা। শীতল সেভাবেই ঘাড় ঘুরিয়ে বামে তাকালো। শুদ্ধ বলল, এটা হচ্ছে শ্মশান, অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেওয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পোড়ানো হয়। এর আগেও শুনেছিলাম সিংহরাশির এক পথিক এই পথ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছিল। পরে সেই আত্মা না কে পথিককে জ্যান্ত অবস্থাতে জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়িয়ে মেরেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার চারিপাশ, একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আরেকটু শক্ত করে শুদ্ধর জ্যাকেটটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে তার হাতের তালু, গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেন জানি শিরশির করছে। বাতাসের শোষো শব্দ অদ্ভুতুরে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসলো। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা ভুলেই গেছি। কি কথা? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস না কাঁদছিস? ভাইয়া, বাড়ি যাবো। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না রে। তোকে কতক্ষণ সেভ রাখতে পারবো তাও বুঝতেছি না। কেন? আমি তো ভুলেই বসছি, আমারও সিংহ রাশি। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস। তোর ওপরে খুব রাগ আছে আমার। আত্মারা যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে, অথবা গলা চেপে ধরে মেরে ফেলে, এরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এমন কিছু হয়, মাফ করে দিস। মনে করিস এখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয়েও, তাহলে নিয়তি ভেবে ধরে নিস, কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোর ফয়তার তোর পছন্দের জর্দা নিজের হাতে বিলাবো সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে। ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে। ঘা ঘাড় গা চ্যাট করছে।
এখন যদি সত্যি শুদ্ধের গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? একথা ভাবতে ভাবতেই তার ভয়ে মাত্রা বাড়ল। হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো, তবে জ্ঞান হারিয়ে পড়ার আগে শুধু তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজরে রাখছিল শীতলের ওপর, এজন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘামটা মুছে শীতলের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানি দিতে পারল না, তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? কদিন ধরেই আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের, এজন্য অবশ্য সায়নই দায়ী। আবু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে, এজন্য অঙ্কনকে মারলেও দোষটা ওনার ঘাড়ে চাপবে। এমনিতেই সময় খারাপ যাচ্ছে, এখন এসব করা মানে নিজের বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শুনেনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবারও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছেন। ওপর মহলে আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিকের দলে একমাত্র সায়নই এভাবে মানুষ মারে। এ সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল, শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনেই নির্বাচন, এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণ কি ভোট দেবে? ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চটে যায় আবু সিদ্দিক। উনি এসব নিয়ে কথা বলতে সায়নকে ইমেইল করেছে। স্বর্ণের কথা ইমেইল চেক করে সায়ন পার্টি অফিসে এসেছে। পায়ের ওপর পা তুলে বসেছে ঠিক আবু সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদি আবু সিদ্দিকের ডান হাত হয় তো কনক বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক সায়নের সহ্য করতে পারে না, কারণ সায়নের থেকে সে বেশি দিন আবু সিদ্দিকের সঙ্গে আছে, অথচ সিদ্দিক তার কাজে মত নেওয়া দূর, কিছু শেয়ারও করে না। এই রাগে সায়নের ভুল ধরে বারবার সিদ্দিকের কান পড়া দেয় সে, কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, খোসা রাখছে চকচকে টেবিলের ওপর। তার এহেন কাজে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল, কিছুদিনের জন্য গা ঢাকা দে সায়ন। কার বাল ছিঁড়তে? কারোরই না, আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল উপরে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বাল ছিঁড়ে বোঝা বেঁধে হাতে ধরিয়ে দেব। মুখে মুখে কথা বলে সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিল না, তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করলেন না। সায়নের এমন দাপট দেখে কনকের গা পিত্তি জ্বলছে। এই ছেলে নিজের কিভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না, তাই দাঁতে দাঁত চেপে বলল, মারার কি খুব দরকার ছিল? মারলি পার্সেল পাঠাতে গেলি কেন? ওরে মারার কেড়া উঠেছিল তাই মেরেছি। তাতে তোর বাপের কি? সায়ন, বাপ তুলে কথা বলবি না। বলবো, যা পারিস করে নিস। তাদের তর্ক এবার ধমকে উঠল সিদ্দিক। টেবিলের ওপর শক্ত থাবা বসিয়ে হিসিয়ে বললেন, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামলাবি, এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে না আসে। এ কথা বলে উনি হন করে বেরিয়ে গেল। সায়ন পায়ের ওপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে 2 কোয়ার্টার গ্যাবার্ডিন প্যান্ট ও টি শার্ট। শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্রসভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংস্রতা নেই, রাগ ও ক্ষোভ শব্দের সঙ্গে পরিচিত নয় সে শান্তিপ্রিয় শান্ত মানুষ। আজ আর বাসায় ফিরবে না, ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে, পা না কাটলে তার লাফানো থামবে না বোধহয়। সমস্যা নেই, তার ব্যবস্থাও সে নিজেই করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল করে বলে মাপ করলাম, দ্বিতীয়বার উকি মারার চোখটাই রাখবো না। ভুলে যাস না, আমি ছেলে, ভালো তয় মানুষটা খুব খারাপ। কনক মনে রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সায়নের পায়ের ওপর পা তুলে এখনও ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে, বেস্ট অফ লাক। সায়ন হাসলো, বড়ই চমৎকার সেই হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে গুঁজল।
ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করলো, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই কড়া চুমু ট্রিট দিব। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দ বাজছে, উইন্ড চাইমের টুংটাং শব্দ। সব কথা ভুলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসের উইন্ড চাইম মিষ্টি সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ড চাইমের টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রভাবিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা বলে ফোন কানে ধরে বসে রইল। মন দিয়ে শুনল, কলদাতাও বোধ হয় এটাই চেয়েছিল। তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা, তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বক বক করে, তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এজন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে জাপটে ধরেছে। তুমি এসো, না এলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব দোষ তোমার। সেদিনও জেগে পড়ছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে শখ হাসলো। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোনটা বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখলো পরপর কল আসতেই আছে। একবার, দুইবার, তিনবার করে 12 বারের বেলায় কল রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নিচেটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না পাচ্ছি একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও শুধু কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেলছেন? আমায় এমন করাই লাগতো না, করলে কি অধর্ম হয়ে যেত? পুরুষালী ভারী কণ্ঠস্বর শুনে শখ কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে, শুনেছে এই ভয়েস। সে কে? আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক। হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না। এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না, আহনাব বলছি। বিকেলে দেখা হলো, কথা হলো, এরই মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো না শখের, এজন্য বোধহয় ভয়েসটা চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল? সাহস দেখাতে ফোনও করেছে, তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। তার অচেনা কারোর সঙ্গে রাত বিরাতে তার কথা থাকতে পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে, এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে, মন হারিয়ে অপরিচিত জনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে একথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বললে চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল। এই ব্যাপারে কিছু বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা। কথার মাঝে কল কাটতে দেখে আহনাব একের পর এক কল দিতেই থাকলো, কিন্তু শখ রিসিভই করলো না। তাই অনেকগুলো মেসেজ করলো। এরপরে কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার শখের নাম্বারে ব্ল্যাক লিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। বেলকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুলো। ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখলো। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করলো। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখলো। কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে, জাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করলো, এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের?
কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না, কাছে এসো, আমার হও। আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হইও না গো, হইও না। ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরে কড়া করে চুমু ট্রিট দেব। সায়ন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিসে প্রায় সারা রাত খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখনো আমোদ ফুর্তিতে মারতে। সায়ন ছোলার খোসা ছড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝলো কার মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড়ার করালো। কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটাকে বাইকের পেছনে উঠে বসলো। সায়নও বিনা বাক্যে বাইক ছুটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকে চমৎকার করে ডাকলো, শো কুইটেড টেক্স। পেয়েও সে কিছুই মনে করে না। ঝটপট উঠে রিকশা ডেকে উঠে বসে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য সে। রিকশায় বসে সে সায়নের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। সায়ন সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। এ কথা শুনে স্বর্ণ সায়নের বারণ বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনে কেউ কিছু বলার সাহসও করে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসের আসার কথা কনক সায়নকে জানায়। এ কথা শুনে সায়নও ছুটে আসে তাৎক্ষণিক। এসেই রেগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা এখানে কেন? তুই পায়ের নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখে মুখে অবস্থা দেখে সায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল। সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল, নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। এ কথা ভেবে সে নিজেকে শান্ত করলো। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসলো, ঝকঝকে গ্লাসে ঢেকে থাকা পানি এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেছে? আমি তোমার বেড গরম করি? তোমার সঙ্গে শুই? এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে বলা কথা শুনে সায়নের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করলো। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে কতটুকু ভালোবাসে তাদেরকেও কতটুকু ভালোবাসে। শীতল শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকু ভালোবাসে। এখানে ভুল লিখছে। নিজের আপন বোন বলে সে কখনো শখকে আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে কি বলেছে? বাড়তি চোপা দেখাবি না একদম, মূল পয়েন্টে আয়। কে বলেছে এসব? কে বলেছে তাদের চিনি না আমি। তবে কেন বলছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে এসব বলা হলো? তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাজের দায় নেব না আমি? ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিয়ে নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তা এভাবে অপদস্থ করার কথা শুনে সারাফাত চৌধুরীও বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। আশ্চর্য তো, আমি এসব বলতে বলেছি নাকি? স্বয়ং নিজে এসব বলেছি তোকে। হুদাই চটপাট দেখাচ্ছিস কাকে? এমন কাজ করো কেন যেন যে কাজের রেশ ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হতে হয়, সেই কৈফিয়ত তোকে দিতে হবে? প্রয়োজনে তাই দিতে হবে। সায়ন এ কথার জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু স্বর্ণের দিকে তাকিয়েছিল। স্বর্ণ তার রাগটুকু উগরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে সায়ন খোঁজ খবর নিয়ে সেই ছেলেগুলো কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে সায়নের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সালামি দিলেও ছুঁয়েও দেখতো না। অনেকে খেয়াল করেছিল ওদের দুজনকে, জিজ্ঞাসা করলেও জবাব পাওয়া যায়নি কারো থেকে। সামান্য একটা ঘটনা সম্পর্কে অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে সরি বলে। জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলের ব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? না নিলে?
পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। থ্রেড দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করিস সেই নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগলি কেন? হঠাৎ কী উদ্দেশ্য তোর? কী ঘোট পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি। আবার নিজের জেদ থেকে তাকে টলানোও যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়েছিল, কাজের স্বার্থে যা করার করবি, তবে আড়ালে থেকে। যত যাই হোক, সর্বসম্মুখে কখনো তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চিনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো, আর বেশিরভাগ টাস্ক হয়তো কারো সম্পর্ক তথ্য কালেক্ট করা। মোট কথা সায়নও বুঝতো না তাকে দিয়ে কী কাজ করাবে, কী কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শেখে সে। বর্তমানে সে তুখোড় হ্যাকার। তার কাজ সায়নের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা, তারপর একটি ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলো কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ে তলার মাটি শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে, ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তেই মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসা নামক জালে ফেসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে একজন সশরীরে উপস্থিত হয়ে, আরেকজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনও শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়েছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতেও ব্যথা হয়ে গেছে। এই দিকে শীতলকেও ধরতে গেলে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল চাপড়ে ডাকলো। সাড়া নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারোয়ানকে না হয় টাকা দিয়ে ক্যাচআপ করা যাবে। এক কাজ করি, আপদটাকে এখানেই ফেলে যাই। শেয়ালে এসে মাংস খেয়ে ফেললো, হাড়গোড় লুকানোর ব্যাপার না। এ কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে শুদ্ধের দুহাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সবসময় আমার সঙ্গে এমন করেন কেন? তুই না অজ্ঞান ছিলি? না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। এ কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু কুচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে, কারণ আর যাই হোক, অবচেতন মানুষের চোখের দুই পাতা তীর তীর করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্য মিটমিট করে চোখ খুলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশেপাশে তাকিয়ে নামলো। শুদ্ধর বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরলো। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাব না? যা, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, নয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নেইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস। এসেছি তাই বলে এভাবে কথা বলতে হবে কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধর দিক থেকে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটছেই। সে এবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। এত সুন্দর অভিনয় করলি, গিফট না দিলেই চলে? তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছি। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি? কি গিফট দেবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চুবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ের জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছা করছে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাশ।
বোম মারলেও তার মুখের দিয়ে সুন্দর কথা বের হবে না, বের হয় না, হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিন এই লোকের সঙ্গে বের হবে না এই বিশুদ্ধ পুরুষ। তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না। না না, আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে, পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুধু ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ফিচেল হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর পায়তারা জুড়েছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পাই নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো মানুষটাকে। এ লোক তার মনের কথা বুঝলো কিভাবে? তার মানে আশা ভরসা নেই, সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুধু হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল ওঠ। লাগবে না গিফট, বাড়ি যাব। তা বললে হয় নাকি? হয়, গিফট নিবি নতুবা শর্ত মানবি? বল কোনটা করবি, কি শর্ত শুনি? শুধু তার পাশে বসলো, পকেট থেকে দিশলাই আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল, তারপর শীতলের দিকে সিগারেট বাড়িয়ে দিয়ে বলল, নে সুখ টান দে। আজ যেন শীতলের অবাক হওয়ার রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধ হয়। সে খাবে সিগারেট? এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল হয় সিগারেট খেতে হবে নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুধু হাতটা চেপে ধরল, তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না সিগারেট, শুধু ঠোঁট ছোঁয়াবি? নে ছোঁয়া। না। কি 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 বললি আবার বল? শুদ্ধ মারকাট মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল, তারপর জ্বলন্ত সিগারেট ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা, হেই লেডি স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠা শীতল দৃষ্টি তুলেই শুদ্ধর সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল, তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো, বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি, জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি, যদি না করিস ছবিগুলোর 3 চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা আজ কাজ ও কথা শুনে শীতল আহম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতভাগ হতভম্ব। খুনসুটি ঝগড়া করতে করতে সায়ন স্বর্ণ এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরের আগে কালী মূর্তির পূজা হতো। মন্দিরের পুরোহিত রামকৃষ্ণচরণের কাটা মুন্ডু পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায়। কালী মূর্তি সরিয়ে অন্যত্রে স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তারা ঘষে, অযত্ন অবহেলা মন্দিরটির সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানের দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি মাথা ভার হয়ে আসে, ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যেই জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরে দল বেঁধে জুয়ার আসর বসে, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করছে। সায়ন এতক্ষণ শান্তশিষ্ট থাকলো, এবার তার মুখ দিয়ে গালির ফোয়ারা ছুটতে শুরু করলো। এক পর্যায়ে রাগে গজগজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই আমার শাওয়ার বাল, মশকরা মারাও আমার লগে, আমি কি তোমার শালা লাগি? 5 মিনিটের মধ্যে আসবি, নয়তো আজ তোকে এমন ঠাপ দেবো বাপ ডাকাও সময় পাবি না, শালা ভেড়াচোদা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্যও নেই সায়নের। সেই নিজের কথাটা শেষ করে কলটা কেটে হাত পা ছাড়ছে। এক দফা মশাকেও গালি ছুড়ল সে। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়ি থাকাকালীন একরকম, বাড়ির বাইরে অন্যরকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? তোমার তো ভূতের সঙ্গে থাকতে ভয় কি? তোমার মতো ভূত সঙ্গে থাকতে ভয় কিসের? তা ঠিক। কিছু খাবি? খিদে পেয়েছে?
যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবেন? পকেটে কাঁচা ছোলা আছে, খাবি? না, তাহলে আমাকে খা। স্বর্ণ মুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল, সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি ভদ্র সভ্য হয় নাকি? মাথার চাঁদি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। এ কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাবায় 2 গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেলো। এরপর 2 গালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগেই সেখানে গাড়ির আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উঁকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি আঁটল। তার ধারণায় ঠিক সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটা প্রমাণ হাতে নাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ সে নয়। কনককে একটু খেলানোর যাক, এ কথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, জান, শালাকে কিছু দিয়ে আয় তো। কি দেবো? চুমুটুমু কিছু? একদম জানে মেরে দেবো। আমার ভাগের জিনিস অন্যকে দিলে। এক কাজ করি, ওর ভবিষ্যতের ওপর ঠাডা ফেলে আসি, যাতে সম্বন্ধীর পর বিয়ে পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয়ে থাকে। যাবে যাও, বলার কি আছে। তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো। আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। তুই এখানেই থাক, আমি যাব আর আসবো, সাবধানে। ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশে উঁকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক সায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে। এই সুযোগেই সায়ন কনকের মাথার ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসালে প্যান্টের চেইন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝতে উঠে পারল না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথায় গঙ্গাতেই আরেকটা গাড়ির শব্দ এসে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনকও দেরি করলো না। কোনো মতে মুখ থেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। জান নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথাস্থানে হাত বুলানোর শোক প্রকাশ করা যাবে। এদিকে সায়ন কনকের ইচ্ছামতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে। ততক্ষণে ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থা কোথায়। প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা এখানে নামিয়েছে। এবার তোর কাজ হলো, বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি। জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটাই বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব, রাগ দেখাবো, চিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না। যেভাবেই হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো 3 চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর কথা ও কাজে শীতল হতবম্ব। জবাবে কিছু বলার মতো শব্দ তার ভাণ্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করতো যে বিয়ে বিদ্বেষী। না, যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে চুবায়, কোনো মতে ঘাড়তেরাটার সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে। মনে এ কথা বলে শীতল শুদ্ধকে রাগালো না, বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসলো। বোকা বোকা হাসি আর কি, এছাড়া বাঁচার জন্য কোনো উপায়ও নেই। তারপর শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়ে করতে চায়। লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিয়েছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে, এই কথা ভাবতেও তার লজ্জা লাগছে। যে কারণে অকারণে অনেক লজ্জার পিণ্ডি চটকায় তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড়। বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার সায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা। হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে।
বিয়ে না করলে হাত কেটে ফালাফালা করার হুমকি দিচ্ছে। এজন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে। তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে। অনেক দিনই হলো বিয়ে বাড়ির রোস্ট, রেজালা, বোরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক, ওরা 3 বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে। মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে সে। যতই হোক চাচাতো ভাই, ভাই তো। ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না? সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরল মনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাফ করে দিল। তারপর নরম দূর্বাঘাস টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবি? আপনার বউ আমার ভাবি হচ্ছে না? সেই ভাবির ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ওমা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখবো না। কেন রাখবেন না? আমার ইচ্ছে। ছবি রাখবেন না? তাকে দেখাবেন না? তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে, অথচ আমি জানি না। তুই জানিস আমার বিয়ের জন্য মরে যাচ্ছে, অথচ আমি মরার ফিল পাচ্ছি না। এটা তুই নাকি পাচ্ছিস? কাহিনী কি? ঝেড়ে কাশ দেখি। তা কাজিন উপন্যাস পড়ে তুইও সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? শুধুর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার কলার ঝাঁকিয়ে হিসিয়ে বলতে, আপনার মতো ঘাড় তেরা অভদ্র অসভ্য পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আপনি খেপাসারের বউ। আমি খেপাসারের বউ। একথা মনে মনে বলেও শুদ্ধ আন্দাজে ঢিল ছুঁড়ে গমগমে সুরে জবাব দিল, কান খুলে শুনে রাখ। বিয়ের অভাবে যদি কঙ্কালসার হয়ে যায় তবুও তোকে বউ বানাবো না। যে মেয়ের আমার কোলে হিসু করে দেয়, আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এক খোঁটা আর কতদিন দিবেন? মরার আগ পর্যন্ত। তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না, চল দুজনে একসাথে মরি। শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধের দিকে তাকিয়ে আছে। শুধু পারছে না শুদ্ধকে দাঁতে তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের ওপর শুয়ে উপর। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিচেল হাসি এঁটে বলল, প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাওয়াচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলেও যেতে, না দুদণ্ড কাউকে শান্তি দিতি। রাত দিন শুধু কান্না করতি। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদি বা একটু কোলে নিতাম, অমনি হিসু করে দিতি। শীতলের আর সহ্য হলো না। সেই উঠে হাঁটা ধরল। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমন করে। তখনই যদি জানতো ওই কাজের জন্য বছরে 36 বার করে খোঁটা শুনতে হবে, তাহলে জীবনেও তার কোলে যেত না। জয়েন্ট ফ্যামিলিতে থেকে তারা বড় হয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে। সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে, এটাই স্বাভাবিক। তার বেলায়ও এটাই কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজটা খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। এসব শুনে তার কি লজ্জা লাগে না? তাও ওই রকম কথা, একই গল্প। একই গল্প। শীতল চলে যাচ্ছে দেখে শুধু ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধের বাইকটা স্ট্যান্ড করা সেখানেই এসে শীতল থামলো। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আর একটা খোঁচা মারল। কিছু কিছু মানুষের আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে চটপট দেখায়। উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে। সেও ঝগড়ুটে গলায় বলে উঠল, গেদাকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি, আপনি করেননি? না, করিনি। আমি কারোর মতো এত বেহায়া না যে যার তার কোলে চড়ে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসবো। কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচা মার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা পালতি নাকি? বাড়ির পেছনেই তো অনেক জায়গা পড়ে আছে, দেখেন। শুধু শুধু কথা পেঁচাবেন না। আপনার পায়ে পড়ি, ছোটবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দিন। একথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর। পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদবি।
একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি। কি আশ্চর্য! আমি তো কথার কথা বললাম। বললি যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের 1 মাস না পেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপোনা ফোটাবো, তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস, আমার ছানারা তোর কোলে হিসু করবে, হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। একথা বলে শীতল গজগজ করতে করতে বাইকে পেছনে চেপে বসলো। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটল অজানা পথে। রাত বাড়ছে, ধরা বাঁধা নিয়মে অজানা পথ, অচেনা গন্তব্য ছুটছে উদ্দেশ্যবিহীনভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুধু ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে 2 হাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসলো। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না, যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তার লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনেরই ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধর হেলমেটটাও খুলে নিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধর চুল। শুদ্ধ বেয়াদব বলে থমকালেও কিছু মনে করলো না, কারণ এ তো আর নতুন কিছু না, এসব সে রোজ শোনে। তাই আরেকটু সাহস দেখিয়ে পেছন থেকে শুদ্ধের চুলগুলো টেনে দিতে দিতে বলল, একটা কথা বলি না প্লিজ, না বললে পেট ব্যথা করবে আমার। কিছুদিন আগে সায়ন ভাইয়ের কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল, আহনাব নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটার শখ, আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ, তাই আমি আপুর নাম্বার ওনাকে দিয়েছি। বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। এ কথা শোনা মাত্র আচমকা বাইক থামাতেই তার পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়ল শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার পর বাজখাই গলায় শুদ্ধ বলল, অচেনা একজন ছেলে শখের নাম্বার চাইল, আর তুই দিয়ে দিলি? এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? বেয়াদব কোথাকার, থাপ্পড়ে দাঁত ফেলে দেব তোমার। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলা। এদিকে সায়ন ভাইও প্রেম করে বলেছি নাকি কাউকে? কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসবে, এসব দেখা ছাড়া তোর কোনো কাজ নেই? এসব করতে পেলে পুষে বড় করা হচ্ছে তোকে? ঘুরে ফিরে আমার চোখেই পড়ে। এটাও কি আমার দোষ নাকি? প্রায় সবাই কথা জানি, শুধু আপনারটা বাদে। আপনার কথা কাহিনী জানলেই 16 আনা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিয়ে টং চায়ের দোকানের সামনে থামালো। দোকানিকে চা দিতে বলে দোকানদার সামনে থাকা ড্রাম থেকে 1 মগ পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে। ঘুম ছোটাতে শীতল তাই করলো। দোকানে চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগোলো জঙ্গলের দিকে। কয়েক ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতে অমনি তার প্রশস্ত বুক সাথে শীতল বাড়ি খেলো। ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাক করে বলল, আশ্চর্য তো, খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আমার সঙ্গে কোথায় যাচ্ছিস? আমি কি করে বলবো? আমি কোথায় যাচ্ছি আমি কি করে বলবো? জানিস না তো পিছু নিয়েছিস কেন? শুধু শুধু কথা পেঁচাবেন না, কোথায় যাচ্ছেন বলে গেলেই হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়, গল্পে গল্পে কাজ ছাড়ে। ছি, কি সব কথাবার্তা! ছি, এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ? কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে। দোকানের সামনে বেঞ্চে বসলো। দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন, আব্বা এডি আমগো আম্মাজান লাগে? তাকে আমিও চিনি না কাকা, রাস্তায় পড়েছিল, ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেবো, না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। কথা শুনে শীতল ভ্রুকুটি করে তাকালো দোকানি। হো হো করে হেসে ফেললো। হাসলো শুদ্ধ। তারা কেন হাসলো বোধগম্য হলো না শীতলের। অতঃপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনো মতো হেলমেট রেখে সেভাবেই এক ঘুমেই দুপুর পার। 1 তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন মাঝবয়সী এক লোক। নাকের ডগার ওপরে মোটা কাচের চশমা, পরনে কুঁচকে যাওয়া পাজামা, ফতুয়া, হাতে একটা ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ভ্রু কুঁচকে একটু এগিয়ে এলেন। তারপর নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করে
উচ্চারণ করলেন অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছেন। এত দূরে জার্নি করে আসা সার্থক হলো তবে। উনি কাপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হড়হড় করে বলল, চটি খুলে পদধূলি ঝেড়ে হাগামোতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে গলা ঝেড়ে খানিকটা কিছু নিজের সমস্যার কথা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগের মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি মুচড়ামুচড়ি ম্যাডাম একদমই পছন্দ করেন না। তাই এসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ।